হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি, সাথে এক্সট্রা নোটস দেখছি জিকে অভিযান এই সিরিজের মাধ্যমে। পুলিশ পরীক্ষার এবং খাকি উর্দু দখলের সেরা লড়াই এবং প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। আজকে 19 নম্বর প্র্যাকটিস সেট করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখব, তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। প্রথম প্রশ্ন ছিল, ব্যাঘ্র প্রকল্প ভারতে কবে শুরু হয়, নিচের কোন সালে? তো প্রত্যেকেই সঠিক উত্তর করেছিলে, সঠিক উত্তর হয়ে যাবে, মিলিয়ে নাও, অপশন বি 1973 সালে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন ছিল, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? তো এটারও সঠিক উত্তর প্রত্যেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, বোম্বাইতে। কত সালে হয় এটা? 1885 সালে। এবং সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি, ইনি ছিলেন সভাপতি বা প্রেসিডেন্ট। তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্কের প্রশ্ন। আজকে ক্লাসেও দুটো হোমওয়ার্ক রয়েছে শেষে। তো আজ ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখব। দেখো, 1 নম্বর প্রশ্ন, 134তম দুরান্ত কাপ নিচের কোন দল জিতেছে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে, তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। 134তম দুরান্ত কাপ কোন দল জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। 2 নম্বর প্রশ্ন, এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2025-এ সোনা জিতেছেন নিচের কোন ভারতীয় শুটার? এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2025-এ সোনা জিতেছেন, সঠিক উত্তর হবে অপশন সি, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার। 3 নম্বর প্রশ্ন, শ্রীনগরের ডাল লেকে অনুষ্ঠিত প্রথম খেলো ইন্ডিয়া জল ক্রীড়া উৎসবে কোন রাজ্য সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে? তো সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন এ, মধ্যপ্রদেশ। 4 নম্বর প্রশ্ন, কোন কোম্পানি 2025 সালে নয়া দিল্লিতে তাদের প্রথম ভারতে অফিস খোলার পরিকল্পনা ঘোষণা করেছে? নিচের কোন কোম্পানি? সঠিক উত্তর হবে অপশন ডি, ওপেন এআই। চ্যাট জিপিটির যে মাদার কোম্পানি ওপেন এআই, সেটি 2025 সালে নয়াদিল্লিতে তাদের প্রথম ভারতে অফিস খোলার পরিকল্পনা ঘোষণা করেছে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনেই তোমাদের ডাব্লিউবিপি এবং কেবি পরীক্ষা, তো সেই জন্য প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে খুবই স্বল্প মূল্যে পাবে। এখানে 100টি প্র্যাকটিস সেট, প্রায় 5000 প্রশ্নোত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্রশ্নোত্তর পাবে, জিকে, গণিত, রিজনিং এবং ইংরেজির সেরা প্র্যাকটিস সেট পাবে, এবং বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন সলিউশন সহ তোমরা পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, বিশ্ব আদিবাসী দিবস কোন দিন পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে 18ই আগস্ট। দেখো, কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে একটু দেখে নেব যেখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। দেখো, 2 জানুয়ারি অর্থাৎ আজকে, সেটা হচ্ছে কি, দেখো, বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। নেক্সট দেখো 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। নেক্সট দেখো 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নেক্সট দেখো 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস।
নেক্সট দেখো 31শে মে বিশ্ব ধূমপান দিবস এবং বিশ্ব তামাক মুক্ত দিবস। 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবস। আর কি হয়ে থাকে 21শে জুন? বিশ্ব যোগ দিবস বা যোগা দিবস বলা হয়ে থাকে। আর হচ্ছে 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। দেখো ভালো করে তফাৎ বোঝো, 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস আর 2রা জানুয়ারি সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। তো দুটো কিন্তু তফাৎ রয়েছে, একটু ভালোভাবে দেখবে। তো এই এক্সট্রা নোটসগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে, এখান থেকেও প্রশ্ন আসলেও আসতে পারে, এসে উঠছে বিগত বছরগুলোতে। তো এক্সট্রা নোটসগুলো ভালোভাবে দেখবে। প্রশ্নের সাথে যদি এক্সট্রা নোটস তোমরা একটু দেখে রাখো আনুষঙ্গিক, তাহলে সেখান থেকে অনেক তথ্য জানতে পারবে এবং সেখান থেকেও তোমরা প্রশ্ন উত্তর করতে পারবে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ক্যালকাটা কাপ কোন খেলার সঙ্গে জড়িত রয়েছে? 4টি খেলার নাম রয়েছে, তো কোন খেলার সাথে ক্যালকাটা কাপ খেলাটি যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাগবি খেলার সাথে সম্পর্কিত রয়েছে ক্যালকাটা কাপ। দেখো বিভিন্ন ট্রফি বা কাপ এবং কোন কোন খেলার সাথে যুক্ত একটু দেখে নিই। আগা খান কাপ যুক্ত রয়েছে হকি খেলার সাথে, অমৃত দেওয়ান কাপ সম্পর্কিত রয়েছে ব্যাডমিন্টন খেলার সাথে, অ্যাসেজ কাপ সম্পর্কিত রয়েছে ক্রিকেট খেলার সাথে, আজলান শাহ কাপ সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে, বান্দারকার ট্রফি সম্পর্কিত রয়েছে ফুটবল খেলার সাথে, বেটন কাপ সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে। দেখো আজলান শাহ আবারও হয়ে গেছে। আচ্ছা এখানে আমার মনে হয় একটু সমস্যা হয়েছে, দেখো রিপিট হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি তোমরা এই লিস্টটা একটু দেখে নেবে, ইম্পর্ট্যান্ট বিভিন্ন কাপ সম্পর্কিত তথ্য। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, পেশির ক্লান্তির জন্য দায়ী নিচে কোন অ্যাসিডটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এবং এসেও থাকে, সায়েন্সের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেশি ক্লান্তির জন্য কোন অ্যাসিডটি দায়ী? সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন বি, ল্যাকটিক অ্যাসিড দায়ী। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের দেহ তরল কি নামে পরিচিত? দেহ তরল অর্থাৎ যেটাকে আমরা রক্ত বলে থাকি। 4টি অপশন রয়েছে দেখো। পতঙ্গ শ্রেণীর প্রাণীদের দেহ তরল কি নামে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিমোলিম্ফ নামে পরিচিত। এবং হিমোগ্লোবিন হচ্ছে আমাদের মানব শরীরের দেহ তরল। তো বাকি যে অপশনগুলো রয়েছে একটু দেখে নেবো শর্টে। দেখো হিমোসায়ানিন, একটু দেখে নিই। দেখো হিমোসায়ানিন হচ্ছে তামাযুক্ত একটি প্রোটিন, আর হিমোগ্লোবিন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লৌহযুক্ত, অর্থাৎ আয়রন রয়েছে, ঠিক আছে, এফি। আর হিমোসায়ানিন আমরা কি দেখলাম? তামাযুক্ত অর্থাৎ কপার রয়েছে, সিউ রয়েছে। তো দেখো তামাযুক্ত প্রোটিন যা অমেরুদণ্ডী প্রাণীর শরীরে অক্সিজেন পরিবহন করে, অর্থাৎ যে সমস্ত প্রাণী অমেরুদণ্ডী তাদের শরীরের যে রক্ত সেটা হচ্ছে হিমোসায়ানিন এবং সেটা হচ্ছে তামাযুক্ত প্রোটিন, আমাদের মতো লৌহযুক্ত নয়। তারপর দেখো হিমোসিল হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের রক্তপূর্ণ গহ্বর। এবং এই যে হিমোসিল, এখানে আর্থ্রোপোডা বলতে এই যে পতঙ্গ আমরা দেখলাম, এই যে হিমোলিম্ফ পতঙ্গ শ্রেণীর দেহ তরল। তো এই পতঙ্গ শ্রেণীর মধ্যেই কি রয়েছে? এক ধরনের রক্তপূর্ণ গহ্বর রয়েছে, সেটাকে হচ্ছে কি হিমোসিল বলা হয়। এবং এই হিমোসিলের মধ্যেই এই হিমোলিম্ফ নামক তরলটা থাকে, যেটা হচ্ছে আর্থ্রোপোডা বা পতঙ্গ শ্রেণীর প্রাণীদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং হিমোলিম্ফ হলো মেরুদণ্ডী প্রাণীদের রক্তের মতোই একটি তরল, এবং এটি একটি তরল প্লাজমা দ্বারা গঠিত, যেখানে হেমোসাইট নামক কোষগুলিকে স্থগিত করা থাকে। এবং হিমোসাইট হলো রক্তকণিকা, বিশেষ করে অমেরুদণ্ডী প্রাণীর রক্তকণিকা। অর্থাৎ মূলত অমেরুদণ্ডী প্রাণীর বা পতঙ্গভুক্ত যে সমস্ত প্রাণী রয়েছে তাদের মধ্যে যে রক্ত সেটাকে হচ্ছে হিমোলিম্ফ বলা হয় থাকে। ওকে, নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনেই তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা রয়েছে। তো ফুল ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, 70 দিনের চ্যালেঞ্জ কোর্স, যেখানে তোমরা প্রত্যেকটা বিষয় জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং
প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবে, সাথে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স, পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে পাবে। তো এখনই যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে যোগাযোগ করে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো 9 নম্বর প্রশ্ন, অ্যামিবার সাসঙ্গের নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন সি, সংকোচী গহ্বর। অ্যামিবার সাথে আর কি রয়েছে? প্যারামিসিয়াম, ঠিক আছে, প্যারামেসিয়ামেরও কি সাসঙ্গের নাম এই সংকোচী গহ্বর। হুলকা সকলেই আমরা জানি, মাছ, ব্যাঙাচি। ওকে, ট্রাকিয়া, ট্রাকিয়া কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? হরিণ এবং আরশোলা। দেহতল, দেহতলের মধ্যে মাধ্যমে কারা শ্বাস কার্য চালিয়ে থাকে? স্পঞ্জ এবং হাইড্রা। ওকে, তো এইগুলো তোমরা একটু লিখে নিও। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ভারতীয় বিক্ষোভের জনক হিসাবে কে বিখ্যাত ছিলেন? 4 জন ব্যক্তির নাম রয়েছে, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, রাসবিহারী বসু এবং বাল গঙ্গাধর তিলক। তো কাকে বিক্ষোভের জনক বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনটি, বাল গঙ্গাধর তিলককে। এবং তার কি ডাক নাম ছিল? সকলেই জানো আশা করছি, লোকমান্য, লোকমান্য তিলক হিসাবে তাকে ডাকা হয়ে থাকে। তো বাল গঙ্গাধর তিলক সম্পর্কে একটু ডিটেলসে আমরা দেখব। দেখো, ডেকান ইন্ডিয়ান সোসাইটি 1884 সালে তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর দেখো, বাল গঙ্গাধর তিলক অ্যানি বেসান্ত এবং জি.এস. খাপরাদের সহ 1916 সালে সর্বভারতীয় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। তারপর দেখো, মাহারাত্তা এবং কেশরী ছিল তার দ্বারা যথাক্রমে ইংরেজি এবং মারাঠি ভাষায় প্রকাশিত দুটি সংবাদপত্র। এতে মাহারাত্তা বা মারহাট্টাও বলা হয়ে থাকে, এটা হচ্ছে ইংরেজি ভাষায়, এবং কেশরী এটা হচ্ছে মারাঠি ভাষায়, দুটো প্রকাশিত সংবাদপত্র বাল গঙ্গাধর তিলকের দ্বারা। তিনি দুটি গ্র্যান্ড পাবলিক ইভেন্ট শুরু করেছিলেন, একটা হলো কি গণেশ চতুর্থী 1893 সালে এবং শিব জয়ন্তী 1895 সালে, জনসাধারণের মধ্যে ঐক্য অর্জন এবং জাতীয় চেতনা নিয়ে আসার জন্য। এই গণেশ চতুর্থী খুবই পরীক্ষা এসে থাকে যে বাল গঙ্গাধর তিলক গণেশ চতুর্থীর যে পুজো সেটা শুরু করেছিলেন কোন সাল থেকে? 1893 সাল থেকে। এবং তার বিখ্যাত স্লোগান কি ছিল? স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য বাল গঙ্গাধর তিলক সম্পর্কে, দেখে রাখবে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, এপসম লবণ এর রাসায়নিক নাম কি? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন বি, ম্যাগনেসিয়াম সালফেট হয়ে যাবে এপসম লবণের রাসায়নিক নাম। দেখো, বিভিন্ন দ্রব্য তাদের রাসায়নিক নাম এবং সংকেত দেখে নেব। মার্স গ্যাস নামে যাকে আমরা জেনে থাকি সেটি হলো মিথেন, সংকেত CH4। পোরাচুন নামে আমরা যাকে জেনে থাকি সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ CaO। ব্রিমস্টোন হলো সালফার S8। রুস নামে যাকে জেনে থাকি সেটা হচ্ছে ফেরিক অক্সাইড Fe2O3। কস্টিক সোডা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। কাপড় কাচার সোডা সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3। আর বেকিং পাউডার অর্থাৎ খাবার সোডা সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। দেখো, সোডিয়াম কার্বনেট এবং বাইকার্বনেট নামের মধ্যে একই রয়েছে, শুধু সংকেতটা কি হয়ে যাচ্ছে। এখানে দেখো Na2 ছিল, অর্থাৎ দুটো Na ছিল, কিন্তু এখানে দুটো Na জায়গায় একটা Na কি হয়েছে? H হয়ে যাচ্ছে, অর্থাৎ NaHCO3, এবং এই H এর জন্যই কি বাই কথাটা যুক্ত হচ্ছে। তো এটা কিন্তু ভালোভাবে দেখে রাখবে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান মূলত কোন আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে? চারটি আইনের নাম দেওয়া হয়েছে। আমাদের যে সংবিধান বা কনস্টিটিউশন রয়েছে মূলত কোন আইনের ওপর বেস করে, অর্থাৎ কোন আইন থেকে ম্যাক্সিমাম
তথ্য নিয়ে সংবিধান বানানো হয়েছে? সঠিক উত্তর হবে অপশনটি ভারত শাসন আইন 1935। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 13 নম্বর প্রশ্ন, কে মৌলিক অধিকার রদ করতে পারেন? মৌলিক অধিকারকে রদ করার ক্ষমতা নিচের কোন ব্যক্তি রয়েছে? সঠিক উত্তর হবে অপশানে রাষ্ট্রপতি রয়েছে। কখন মৌলিক অধিকার রদ হয়ে যায়? জাতীয় জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি কোন আর্টিকেল অনুযায়ী এই জাতীয় জরুরি অবস্থা, বা যেটাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি, ন্যাশনাল এমার্জেন্সি, কোন আর্টিকেল অনুযায়ী? 352 আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হয় দেশের মধ্যে, এবং তার ফলে কি হয়, সমস্ত মৌলিক অধিকার রদ হয়ে যায়। কিন্তু দুটো মৌলিক অধিকার কখনো রদ হয় না, সেটা কি? এক হচ্ছে ধারা 20, যেটা হচ্ছে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে সুরক্ষা, এবং ধারা 21 জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা। জাতীয় জরুরি অবস্থার সময় স্থগিত করা যাবে না, অর্থাৎ এই দুটো মৌলিক অধিকার বাদে সমস্ত মৌলিক অধিকার রদ করা হয়ে যায়। পরীক্ষাতে প্রশ্ন আসে যে জরুরি অবস্থার সময় সমস্ত মৌলিক অধিকার রদ হয়ে গেলেও কোন দুটো মৌলিক অধিকার রদ হয় না? এই দুটো মৌলিক অধিকার, ধারা 20 এবং ধারা 21। খুবই ইম্পর্টেন্ট তথ্য। 14 নম্বর প্রশ্ন, গোল্ডেন বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? চারটি অপশন রয়েছে। সঠিক উত্তর হবে অপশনটি হর্টিকালচারের সাথে যুক্ত রয়েছে গোল্ডেন বিপ্লব। হর্টিকালচার কি? উদ্যান পালন বিদ্যা। তো ডিটেলস দেখব। দেখো বিভিন্ন বিপ্লব সম্পর্কিত এবং তাদের জনকের নাম দেখব, খুবই ইম্পর্টেন্ট তথ্য। দেখো সবুজ বিপ্লব দানা শস্যের সাথে যুক্ত এবং জনক MS স্বামীনাথন, বহুবার পরীক্ষাতে এসেছে। শ্বেত বিপ্লব দুগ্ধের সাথে সম্পর্কিত, ভার্গিস কুরিয়েন জনক, এটিও পরীক্ষায় এসেছে। নীল বিপ্লব মৎস্যের সাথে সম্পর্কিত, ডক্টর অরুণ কৃষ্ণান জনক। স্বর্ণালী বিপ্লব অর্থাৎ যেটা আমরা দেখলাম গোল্ডেন বিপ্লব, দেখো ফল মধু এবং উদ্যান পালন অর্থাৎ হর্টিকালচারের সাথে সম্পর্কিত রয়েছে, জনক নিরপেক্ষ টুটেজ। রূপালী বিপ্লব সেটা হচ্ছে দেখো ডিমের সাথে সম্পর্কিত, ইন্দিরা গান্ধী হচ্ছে এই স্বর্ণালী বিপ্লবের স্বর্ণালী ভুল বললাম, রূপালী বিপ্লবের জনক। হলুদ বিপ্লব তৈলবীজের সাথে সম্পর্কিত, স্যাম পিত্রোডা, ইম্পর্টেন্ট স্টার মার্ক করবে। তারপর দেখো গোলাপি বিপ্লব ফার্মাসিউটিক্যাল, চিংড়ি এবং পেঁয়াজের সাথে সম্পর্কিত, দুর্গেশ প্যাটেল হচ্ছে এই গোলাপি বিপ্লবের জনক। তো গুরুত্বপূর্ণ তথ্য, এটা ভালোভাবে দেখবে এই লিস্টটা। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, মরডেকা কোন দেশের বিখ্যাত সংবাদপত্র? বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সংবাদপত্র সম্পর্কেও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো সঠিক উত্তর হবে অপশন সি, ইন্দোনেশিয়ার সংবাদপত্র হয়ে যাবে মরডেকা। দেখো বিভিন্ন সংবাদপত্র এবং কোন দেশের সাথে সম্পর্কিত একটু দেখে নেবো। দেখো ইনভেস্টিগা, এটি হচ্ছে রাশিয়ার গুরুত্বপূর্ণ সংবাদপত্র। দ্য ইয়োমিওর সিম্বান জাপানের সংবাদপত্র। ডন পাকিস্তানের সংবাদপত্র। লা ক্রোয়েক্স ফ্রান্সের সংবাদপত্র। কম্পাস ইন্দোনেশিয়ার সংবাদপত্র। ডাই ওয়েল্ট জার্মানির সংবাদপত্র এবং অল হায়াত লেবাননের সংবাদপত্র। তো ভিভিআই করবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, কয়লা উৎপাদনে ভারতের স্থান কত নম্বর পজিশনে রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় স্থানে রয়েছে কয়লা উৎপাদনে ভারতের স্থান।
দেখো একটু ডিটেলসে দেখবো। দেখো বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ চীন, অর্থাৎ প্রথম স্থানে অধিকার কে করছে? চীন। এবং সেকেন্ড ভারত। এবং যদি বলে ভারতে কয়লা উৎপাদনের কোন রাজ্য প্রথম, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের অবস্থান একদম প্রথম স্থানে রয়েছে কয়লা উৎপাদনে। ভারতের প্রায় 80% কয়লা বিটুমিনাস ধরনের এবং নন কোকিং গ্রেডের। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্ডোয়ানা কয়লা ক্ষেত্র দামোদর উপত্যকায় অবস্থিত রয়েছে, এটাকে স্টার মার্ক করবে পরীক্ষা এসে থাকে। এবং ঝরিয়া হলো বৃহত্তম কয়লা ক্ষেত্র, এবং তারপর কি রয়েছে? রানীগঞ্জ। ঝরিয়া 1 এবং রানীগঞ্জ 2। নেক্সট 17 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কার সময় ভারতে এসেছিলেন? কোন গভর্নর জেনারেলের সময় সাইমন কমিশন ভারতে এসেছিলেন? সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? 3 ফেব্রুয়ারি। কত সালে? 1928 সাল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে লর্ড আরউইনের সময়। দেখো এতে যুক্তরাজ্যের 7 জন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ছিলেন। দেখো 7 জন সদস্য প্রত্যেকেই ব্রিটিশ, যে কারণে কি বলা হতো একে? হোয়াইট কমিশন। অর্থাৎ সব সাদা চামড়ার ব্যক্তিবর্গরা ছিল, যে কারণে একে হোয়াইট কমিশন বলা হতো। যার মধ্যে লেবার নেতা ক্লেমেন্ট অ্যাডলি, যিনি পরবর্তীকালে 1945 থেকে 1951 সালের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছিলেন। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, সালাল প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে? গুরুত্বপূর্ণ একটি নদী, বাঁধ বা বলতে পারো প্রকল্প। সঠিক উত্তর হবে অপশানে চন্দ্রভাগা। দেখো বাংলায় নাম দেওয়া রয়েছে, তোমরা হয়তো বুঝতে পারবে না। তো চন্দ্রভাগা আর কিছুই নয়, এটা হচ্ছে চেনাব। ঠিক আছে, চেনাব নদী কোথায় অবস্থিত রয়েছে এই সালাল প্রকল্প? জম্মু অ্যান্ড কাশ্মীরে। জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত রয়েছে। শতদ্রু কি? সুতলেজ। আচ্ছা, তারপর দেখো বিতস্তা। বিতস্তা হচ্ছে ঝিলাম। ইরাবতী। ইরাবতী হলো রবি নদী। ঠিক আছে, বাংলা এবং ইংরেজি নামগুলো আমি লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ নদী প্রকল্প এবং কোন নদীর উপর কোন রাজ্যে একটু দেখে নিই। হীরাকুদ প্রকল্প মহানদীর উপর উড়িষ্যাতে অবস্থিত রয়েছে, এবং এটা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। তাও দেখো তেহেরি বাঁধ প্রকল্প ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে অবস্থিত। তেহেরি হচ্ছে উচ্চতম বাঁধ, নদী বাঁধ। তাও দেখো পং প্রকল্প বিপাশা নদীর উপর, বিপাশা অর্থাৎ যেটা হচ্ছে বিয়াস, পাঞ্জাবে অবস্থিত রয়েছে। ভাকরা নাঙ্গাল প্রকল্প এটা হচ্ছে বৃহত্তম বাঁধ, শতদ্রু নদীর উপর পাঞ্জাব অবস্থিত রয়েছে। শিব সমুদ্রম প্রকল্প কাবেরী নদীর উপর কর্ণাটক অবস্থিত রয়েছে। নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীর উপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে। তো ভিভিআই করবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, পরীক্ষায় প্রশ্ন আসে। বৃহত্তম বাঁধ কোনটি? ভাগড়া নাঙ্গাল। উচ্চতম বাঁধ কোনটি? তেহেরি বাঁধ। এবং দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ। এগুলো কিন্তু ভালোভাবে দেখবে। 19 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়? সঠিক উত্তর হবে অপশনে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1961 থেকে 1966 পর্যন্ত। দেখো নরম্যান বোরল্যাগ পৃথিবীর সবুজ বিপ্লবের জনক, আর প্রফেসর এম এস স্বামীনাথনকে ভারতের মধ্যে সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে। তো এই দুটো গুরুত্বপূর্ণ তথ্য দেখবে। 20 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল? ইতিহাসের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, শ্রীরামপুরে। ঠিক আছে, কত সালে? 1832 সালে। আচ্ছা, রিসরা কিসের জন্য বিখ্যাত হয়ে রয়েছে? রিসরাতে ভারতের প্রথম কি স্থাপিত হয়?
পাটকল। কত সালে? এটা হয়েছিল 1855 সালে। আচ্ছা, নেপালনগর কিসের জন্য বিখ্যাত? কাগজ শিল্পের জন্য, ঠিক আছে, বা পেপার প্রিন্টিং এর জন্য বিখ্যাত রয়েছে নেপালনগর। আচ্ছা, ঘুষরি। ঘুষরিতে হচ্ছে প্রথম সুতি বস্ত্র কারখানা। কত সালে? 1818 সালে। খুব ইম্পর্টেন্ট তথ্য এগুলো, দেখে রাখবে। দেখো আমি লিখেও দিয়েছি। নেক্সট 21 নম্বর প্রশ্ন, রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? তো রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত রয়েছে অপশন ডি, জেনেভাতে। দেখো কিছু আন্তর্জাতিক সদর দপ্তর একটু দেখে নেব। জাতিসংঘ অর্থাৎ ইউএন এর সদর দপ্তর অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে। সার্কের সদর দপ্তর অবস্থিত রয়েছে কাঠমান্ডু, নেপালে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর রয়েছে হেগ শহরে, দ্য নেদারল্যান্ডে। ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত রয়েছে লিও, ফ্রান্সে। এশীয় ইউনিয়ন ব্যাংক মেট্রো ম্যানিলাতে অবস্থিত রয়েছে, যেটা হচ্ছে ফিলিপাইন্সে অবস্থিত। আইসিসি সদর দপ্তর দুবাইতে অবস্থিত। ফিফার সদর দপ্তর জুরিপ, সুইজারল্যান্ডে অবস্থিত এটি। কমনওয়েলথের সদর দপ্তর লন্ডন অবস্থিত। এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস। কোথায়? ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত রয়েছে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, মাদাগাস্কারের রাজধানীর নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, মাদাগাস্কারের রাজধানীর নাম অ্যান্টানারিভো। আচ্ছা, কায়রো, মিশর, মিশরের রাজধানী। আচ্ছা, নাইরিবো, নাইরিবো হচ্ছে কেনিয়া, কেনিয়ার রাজধানী। আর নমপেন, নমপেন হচ্ছে কম্বোডিয়া, কম্বোডিয়ার রাজধানী। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজধানী দেখে নেব। ইরাকের রাজধানী বাগদাদ, জর্ডানের রাজধানী আম্মান, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং মায়ানমারের রাজধানী নাইপিদো। এইগুলো খুবই ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার পরীক্ষাতে দিয়ে দেয়। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন বি, রোনাল্ড রস। এবং তোমরা জানলে অবাক হবে, কলকাতার এসএসকেএম যে হসপিটাল, সেই এসএসকেএম হসপিটালে বসে তিনি মশার জীবনচক্র আবিষ্কার করেছিলেন এবং ম্যালেরিয়া রোগের জীবাণুও মানে ওইখান থেকে আবিষ্কার করেন, এবং যে জন্য তিনি নোবেল পুরস্কারও পান। আচ্ছা, রবার্ট হুক, এখান থেকে ইম্পর্টেন্ট তথ্য কি, 1665 সালে তিনি কোষ আবিষ্কার করেন, গুরুত্বপূর্ণ, লিখে রাখবে। লুই প্রাস্তুর, তিনি কি করেছিলেন? জলাতঙ্ক, জলাতঙ্ক, জলাতঙ্কের কি আবিষ্কার করেছিলেন? ভ্যাকসিন আবিষ্কার করেন। 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হয়ে যাবে অপশন বি, সুচেতা কৃপালিনী। দেখো বাকি নামগুলোরও তথ্য দেখে নেব। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল তিনি হচ্ছেন সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবং রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? বিজয়লক্ষ্মী পণ্ডিত। ওকে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, কাজরি কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য?
সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশ। 26 দেখো, মহলবাড়ি ব্যবস্থা কত সালে চালু করা হয়? ইতিহাসের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, এবং এই সিরিজে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমি রাখবো, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো মহলবাড়ি ব্যবস্থা চালু হয় অপশন বি 1822 সালে। কে চালু করেছিলেন? হল্ট ম্যাকেনজি। চালু করেন। এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, মহলবাড়ি ব্যবস্থার সাথে রায়তওয়াড়ি ব্যবস্থা কি চালু করেন? থমাস মুনরো। কত সালে? 1820 সালে। এই দুটোই কিন্তু আসে এবং দুটো অনেকেরই গুলিয়ে যায়, একটু ভালোভাবে দেখবে। 27 নম্বর প্রশ্ন, বোলপুর কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? যারা যারা বোলপুর থেকে দেখছো বা বীরভূম থেকে দেখছো, একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। গত বছর বোলপুরে ঘুরতে গিয়েছিলাম, শান্তিনিকেতনে, খুবই সুন্দর জায়গা। তো সঠিক উত্তর অপশন বি, কোপাই নদীর তীরে বোলপুর অবস্থিত রয়েছে। 28, বিবি কা মাকবারা কার সমাধিস্থল? তো সঠিক উত্তর হবে অপশনে ঔরঙ্গজেবের পত্নী। ঔরঙ্গজেবের পত্নীর নাম কি ছিল? দিলরাস বানু বেগম। আচ্ছা, বিবিকা মাকবারা কে বানিয়েছিলেন? এটা এটা মানে একটা মত পার্থক্য রয়েছে। শুরু করেছিলেন এই বিবিকা মাকবারা ঔরঙ্গজেব শুরু করেছিলেন, একদম হুবহু তাজমহলের মতোই দেখতে এই বিবিকা মাকবারা। যারা যারা ফটো দেখেছো, যদি দুটো ফটোকে পাশাপাশি রাখা হয় দেখবে একদম তাজমহল, অর্থাৎ তাজমহলের নকল করতে চেয়েছিলেন ঔরঙ্গজেব, যেমনটা শাহজাহান তার স্ত্রীর সমাধিস্থলকে করেছিলেন, কিন্তু টাকা পয়সার অভাবে ঔরঙ্গজেব শেষ করতে পারেনি। ঠিক আছে, এবং শেষে কে কমপ্লিট করেছিলেন? তার পুত্র আজম শাহ। ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ নির্মাণ করেছিলেন। 29, ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রথম ব্যবহার করেন কে? এই যে এখন বর্তমানে হিন্দু মুসলিম এত বিবাদ, আগে কিন্তু এই জিনিসটা ছিল না। আগে ভারতবর্ষে ব্রিটিশরা কিছুতেই মানে দমন করতে পারছিল না। ব্রিটিশরা দেখলো যে ধর্ম নিয়ে যদি একটু বিবাদ বাঁধিয়ে দেওয়া যায়, তাহলে ভারতকে কিন্তু শাসন করা যাবে। তো ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে আসলো। তো কে নিয়ে আসলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড মিন্টো। 1857 সালের যুদ্ধ তোমরা স্টোরি শুনেওছে, যেখানে হিন্দু মুসলিম পাশাপাশি দাঁড়িয়ে যুদ্ধ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তারপরেই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা নিয়ে আসে লর্ড মিন্টো। নেক্সট 30 নম্বর প্রশ্ন, সিজদা এবং পাইবস প্রথার প্রবর্তক নিচের কোন সুলতান? সঠিক উত্তর হবে অপশন বি, গিয়াসুদ্দিন বলবন। সিজদা মানে হচ্ছে রাজার সামনে নত জানু হওয়া, আর পাইবস মানে হচ্ছে পদচুম্বন করা, রাজার পাকে চুম্বন করতে হবে। এই দুটো প্রথার প্রবর্তন করেছিলেন গিয়াসুদ্দিন বলবন। দেখো কিছু ঐতিহাসিক প্রথা এবং তাদের প্রবর্তকদের নাম দেখে নেব। কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। পাট্টা এবং কবুলিয়ত প্রথা প্রবর্তন করেন শেরশাহ। মনসবদারি প্রথা প্রবর্তন করেন সম্রাট আকবর। রেশনিং প্রথা আবিষ্কার করেন বা চালু করেন আলাউদ্দিন খিলজি। দাগ এবং হুলিয়া প্রথাও প্রচলন করেন আলাউদ্দিন খিলজি। দাগ হচ্ছে ঘোড়া চিহ্নিতকরণ, অর্থাৎ আমার সৈন্যদলের ঘোড়া হচ্ছে এই ঘোড়া, তো ঘোড়াকে চিহ্নিত করার জন্য দাগ। এবং হুলিয়া অর্থাৎ মানে সেনা দলের সৈন্যদের চিহ্নিতকরণের জন্য হুলিয়া প্রথা ব্যবহার করেন। 40 চক্র এবং ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন সুলতান ইলতুৎমিশ।
নেক্সট 31 নম্বর প্রশ্ন, বুলান্দ দরওয়াজা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন বি। বুলান্দ দরওয়াজা কোথায় রয়েছে? পরীক্ষায় প্রশ্ন আছে। ফতেপুর সিক্রিতে। কত সালে এটা তৈরি হয়? 1575 সালে। কি জন্য? গুজরাট জয় করার আনন্দে। ওকে, নেক্সট 32 নম্বর প্রশ্ন, কোন সুলতানি রাজার আমলে রাজপুত রমণীগণ জহর ব্রত পালন করে অগ্নিতে আত্মবিসর্জন দেন? সঠিক উত্তর হবে অপশন ডি, আলাউদ্দিন খিলজির আমলে। 33 নম্বর প্রশ্ন, ইডুকি নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? ইদুকি বা ইদ্দুকি বলা হয় তাকে। ইদ্দুকি ড্যাম, এবং এটা হচ্ছে একটা আর্ক ড্যাম। ম্যাক্সিমাম ড্যাম সব কি হয়ে থাকে? সোজা হয়ে থাকে, নদীর উপর খারাপভাবে দাঁড় করানো থাকে, কিন্তু এই একমাত্র ড্যাম যেটা হচ্ছে বাঁকানো এরকম। ঠিক আছে, তো কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশানে কেরালাতে। 34, ভারতের পঞ্চবার্ষিকীর ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? নিচের কোন দেশ থেকে? সঠিক উত্তর হবে অপশন বি, রাশিয়া। জার্মানি থেকে কি নিয়ে আসা হয়েছে? জরুরি অবস্থা। আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি, আর আমেরিকা থেকে বিচার ব্যবস্থার স্বাধীনতা। নেক্সট 35, অটোয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? বিখ্যাত শহর অটোয়া কোথায় অবস্থিত? কোন দেশে? কানাডা। কানাডার চিহ্ন কি? ম্যাপেল পাতা, পরীক্ষায় প্রশ্ন আছে। তো কোন নদী তীরে অবস্থিত? অপশন সি, সেন্ট লরেন্স। 36, দেখো উনচালি জলপ্রপাত কোন রাজ্যের অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটকে অবস্থিত রয়েছে উনচালি জলপ্রপাত। দেখো বিভিন্ন জলপ্রপাত কোন নদীর উপর কোন রাজ্যে, একটু দেখে নেব। কুঞ্চিকল জলপ্রপাত, এটা হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত। বারাহি নদীর উপর, কর্ণাটকে অবস্থিত রয়েছে। বারাহি পানি জলপ্রপাত বুদ্ধপালং নদীর উপর, উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর, কর্ণাটক এবং গোয়াতে অবস্থিত রয়েছে। থালাইয়ার জলপ্রপাত মাঞ্জেলা নদীর উপর, তামিলনাড়ুতে অবস্থিত। পারকানা জলপ্রপাত সীতা নদীর উপর, কর্ণাটকে অবস্থিত রয়েছে। যোগ জলপ্রপাত সরাবতী নদীর উপর, কর্ণাটকে অবস্থিত রয়েছে। 37, পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙামাটির দেশ নামে খ্যাত রয়েছে? ভিভিআই করবে। তো সঠিক উত্তর হবে অপশন সি, রাঢ় অঞ্চল। এবং এখানে কি দেখতে পাওয়া যায়? বিখ্যাত গনগনি। পশ্চিমবঙ্গের কি গনগনি কি? পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। এই রাঢ় অঞ্চলেই অবস্থিত রয়েছে। তো রাঢ় অঞ্চল অ্যাকচুয়ালি কোন জায়গাগুলো একটু দেখা যাক। দেখো রাঢ় হলো এমন একটি অঞ্চল যার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত রয়েছে, মূলত পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা। এই রাঢ় অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে 50 থেকে 100 মিটার উপরে অবস্থিত, এবং দাক্ষিণাত্য মালভূমির মাটি থেকে এই অঞ্চলের মাটি তৈরি হয়েছিল, এবং এই অঞ্চলে ল্যাটারাইট মাটির কিন্তু একটা কি রয়েছে? আধিপত্য রয়েছে। 38,
পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে কম? ভালো করে দেখো, জনঘনত্ব অর্থাৎ পপুলেশন ডেনসিটি, প্রতি বর্গ কিলোমিটারে কতজন বসবাস করে সেটাকে বলা হচ্ছে জনঘনত্ব। তো কোন জেলাতে সব থেকে কম? সেটা হবে অপশন ডি, পুরুলিয়াতে। নেক্সট দেখো 39, কালো বিপ্লব কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বায়োডিজেলের উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে কালো বিপ্লব। 40 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখো, পৃথিবীর পরিধি সর্বপ্রথম কে নির্ণয় করেন? পৃথিবীর পরিধি কত? প্রায় 40,000 কিলোমিটার। এটা হচ্ছে পৃথিবীর পরিধি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এরাটোস্থেনিস, তিনি পৃথিবীর পরিধি সর্বপ্রথম নির্ণয় করেছিলেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর আজকের ক্লাসের। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও মন্তব্য করবে। তোমাদের কমেন্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই সিরিজের প্রত্যেকটা সেট তোমরা ফলো করতে থাকো। আপকামিং সমস্ত পরীক্ষার প্রস্তুতি তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং আজ ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, পল্লী কবি নামে পরিচিত নিচের কোন কবি? এটা তোমাদের হোমওয়ার্ক রইল। সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দ্বিতীয় প্রশ্ন দেখো হোমওয়ার্কের, এশিয়ার দীর্ঘতম নদী নিচের কোনটি? এটাও তোমাদের এইচডব্লিউ থাকলো। সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে, এবং যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে ফলো করতে থাকো। এখান থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমন পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার ঘোষণা, সামনের ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্নোত্তর প্রত্যেকটা বিষয়, জিকে, গণিত, রিজনিং এবং ইংরেজি পড় থেকে সেরা প্রশ্নোত্তর প্র্যাকটিস সেটের মাধ্যমে পাবে, এবং 10 ইয়ার্স এর ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র সলিউশন সহ। সাথে আমাদের ফুল ব্যাচ কোর্স আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে স্পেশাল 17 দিনের চ্যালেঞ্জ কোর্স, যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়, জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস, এবং প্রত্যেকটা অধ্যায়ের উপর থেকে মক টেস্ট। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা এখান থেকে পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।